নমস্কার, আদাব। আমাদের ভারতবর্ষের ৬৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ক্রাইম পেট্রোল দস্তক আপনাদের সকল দর্শকদের অভিনন্দন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। কত চাই? 50,000 পাটিল সাহেব। ফেরত দেবে কি করে? আগে মানে প্রচুর খাটবো। আর যদি তোর পরিশ্রমের শোধ না হয়? তাহলে নিজেকে বেচে দেব, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। তোর ছেলে আছে? হ্যাঁ বাবু। তাহলে শোন, তুই যদি টাকা শোধ করার আগে মরে যাস বা বিছানায় পড়ে থাকিস, তাহলে তোর ছেলেকে আমার জন্য কাজ করতে হবে। আমি সব জানি, কিন্তু সেই অবস্থা হতে দেব না। আপনি খুব দয়ালু। আমি আসি। ঘন্টা শোধ করবে ওর ঋণ। ওর সমস্ত বংশধর আমাদের ফসল কাটবে। কাটতে কাটতে জীবন কেটে যাবে। আপনি এখন যেটা দেখলেন সেটা 1960 সালের কোনো হিন্দি ছবি সিন মনে হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই দৃশ্য আমাদের দেশের স্বাধীনতার ৬৪ বছর পর 2011 সালে ঘটেছে। কৃষক আর জমিদারের এই ফিল্মি সত্য ঘটনার মধ্যে একটা টুইস্ট আছে। কৃষক তার ঋণ শোধ করার সাহস দেখিয়েছে, নিজেকে আর নিজের উত্তরসূরিদের কৃতদাস হওয়া থেকে বাঁচানোর অন্যায় করেছে, নিজেকে স্বাধীন ভাবার মতো বোকামি করেছে। সাংলি ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। আরে কেশব, এটা কি লিখেছিস তুই? 40 আর 36 76 হয়, 66 নয়। 10, 20, 30, 40, আবার 10, 20, 30 হলো 70, আর 6 হলো 76। আরে হ্যাঁ পিসি, ধীরে ধীরে গোন, কিন্তু উত্তর ঠিক হয় যেন। আরে বিদ্যা, এই নে তোর এই মাসের মাইনে। পুরো 800 টাকা আছে। আমি তোমার সামনেই গুনে নি। আসলে কি, টাকা গোনার ব্যাপারে লজ্জা করলে না কারোর ভালো হয় না। রাগ করো না যেন বৌদি। আরে না রে, এটা রাগ করার মতো কি এমন ব্যাপার? দেখ, তুই যখন থেকে কেশবকে পড়াচ্ছিস, পড়াশোনায় কত ভালো হয়ে গেছে ও। এই তো সবে শুরু। আমাদের কেশব তো লম্বা রেসের ঘোড়া। আমি এখন আসি, হ্যাঁ, আমার অনেক ছোট ছোট কাজ বাকি আছে। টাটা টাটা, আসছি বৌদি। হ্যাঁ, আয়। বাবা, হ্যাঁ, এদিকে। বাবা, হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, কি বলি? এই নাও, পুরো 800। হ্যাঁ, হ্যাঁ। এবার তো বাব্বন রায়ের দেনা শোধ হয়ে যাবে না? আরে হ্যাঁ রে সোনা, তুই একটা কাজ কর না, তুই বাড়ি গিয়ে একটুখানি বিশ্রাম কর, আমি বাড়ি আসছি একটু পরেই। তুমি যাও আর এক্ষুনি টাকাটা দিয়ে এসো, না হলে ওই বাব্বন রায়ের মুনিম কে জানে আর কি হিসাব বার করবে। আরে করলেই হলো নাকি? ওর বাপের জমিদারি নাকি? আর তুই আছিস তো আমার পড়াশোনা জানা। হ্যাঁ? যা যা যা, আমি আসছি একটু পরে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। পুরো 2000 আছে বাবু। 1750 বাকি ছিল বাবু, আর 250 টাকা সুদ, সব মিলিয়ে 2000 টাকা হলো। সময়ের আগেই। কি ব্যাপার রে জগদীশ, সময়ের আগেই ঋণ শোধ করে দিলি তুই? মেয়েটা সাহায্য করলো তো বাবু, তাই এসব করতে পারলাম। বাবু, এবার আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি বাবু। কি, আমার চাকরি ছেড়ে দিবি তুই? ওই যে হাইওয়ের পাশে জমিটা আছে না বাবু, ওখানে নতুন কাজ পেয়েছি। আসলে বাবু, মেয়েকে অনেক দূর পড়াতে চাই আমি। খুব ভালো কথা জগদীশ, খুব ভালো কথা। তুই তো দেশে বিপ্লব নিয়ে আসবি। ঋণ শোধ করে দিলি, মেয়েকে পড়াচ্ছিস, আর আমার চাকরিও ছেড়ে দিলি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার। কোটা গ্রামে কেউ 50,000 টাকার ঋণ 3 বছরে শোধ করতে পারেনি। এই শালা, তোর জন্য আমার ইজ্জত চলে গেল। বলেছিলেন না তোকে, ঠিক করে কাগজপত্র বানা, যাতে 10 জন্মেও ও নিজের ঋণ শোধ করতে না পারে। বাবু, ওর মেয়ে আছে না বিদ্যা, 1 নম্বরের শিয়ানা, আর আমাদের মুনিমের থেকেও ভালো অঙ্ক জানে ও।
শালি সমস্ত ব্যাকা হিসেব সোজা করে দিয়েছে। লন্ডে, ওর মেয়ের কাছ থেকে ঋণ উসুল করব আমি, সুদ সমেত। আরে এর তো মা হবার বয়স হয়ে গেল, আর তুমি একে বাচ্চা বলছো? হ্যাঁ, এটা বড় বেশি হয়ে যাচ্ছে কিন্তু। অ আ হস্যই দিগ্গই নিজের থেকে বেশি পড়াশোনা জানা মেয়েকে কে বিয়ে করবে? হ্যাঁ? আরে মা, তোমার বিয়ে রেকর্ড বন্ধ করো তো। যখন বিয়ে হবার হবে হয়ে যাবে, যখন ছেলে পাওয়ার তখন পেয়ে যাবে, আর না পেয়ে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না। পড়াশোনা হলো আমার প্রাণ। আর তুই আমাদের প্ল্যান শোনা, তোর যত ইচ্ছা তত পড়াশোনা কর, তোর বাবা আছে তো তোর সঙ্গে। আর তাছাড়া আমাদের মাথায় তো আর কোনো ঋণ নেই এখন, তাই না? এখন তো এই ঘর পুরোপুরি আমাদের নিজেদের। হ্যাঁ, আর তাছাড়া বাবা, মায়ের তো ছেলে চাই না, যাতে তোমাদের বুড়ো বয়সে দেখতে পারে। তেমন কিছুই না, ভগবান আমাকে যা দিয়েছে সেই নিয়েই আমি খুশি। মা, ভগবান তোমাকে এমন মেয়ে দিয়েছে যে কোনো ছেলের থেকেও কম নয়, দেখো। আমার সোনা। মা, বাবা, আমি করে দেখাবই। তোল গাড়িতে, চল চল লন্ডে জগতা, চল গাড়িতে চল। এই গাড়ি তোট, চল গাড়ি তোট। আরে চল চল তোল গাড়িতে চল। আরে চল না, চল। এই বিদ্যা, এই থামা গাড়ি, এই দাঁড়া দাঁড়া, এই 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 জগা, আরে বাইরে আয় জগা, সর্বনাশ হয়ে গেছে। বিদ্যা, বিদ্যা মা, তোর ওরে তোর বিদ্যাকে, আরে কি হয়েছে বিদ্যা? ওরে বিদ্যাকে দুজন লোক তুলে নিয়ে কে গেছে। তুলে নিয়ে গেছে? নাম বল তার, ভীমার নাম বল তুই। লন্ডে আর জগতা। আরে চল, তাড়াতাড়ি আয়, চল। আমার সাথে সাথে আয় তাড়াতাড়ি। তুই পাগল হয়ে গেছিস নাকি জগদীশ? হ্যাঁ, নাকি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমার লোক তোর মেয়েকে কেন তুলতে যাবে? এই ভীমা নিজে চোখে দেখেছে, জগতাপ আর লন্ডে দুজনেই ছিল। ওরা আমার মেয়েকে গাড়িতে তুলেছে আর তুলে নিয়ে চলে গেছে। ও তো কলেজ যাচ্ছিল। লন্ডে, জগা, ও কি বলছে রে? সেটা কি করে জানবো বাবু? ও বলছে ওর মেয়েকে তোরা তুলে এনেছিস। কি কি? এই জগদীশ, মুখ সামলে কথা বলবি, না হলে এখানে তোর মুখে জিওগ্রাফি পাল্টে দেবো। হ্যাঁ, এই এ ভীমা, তুই বল না, বল না। বাবন রাও বাবু, এরা দুজনেই ছিল, আর একটা গাড়িতে বিদ্যাকে তুলে নিয়ে যায়। মেয়েটা কাঁদছিল, চেঁচাচ্ছিল। এই, এই, সত্যি কথা বল, সত্যি কথা বল, সত্যি কথা বল। কিচ্ছু করিনি। আমি তোমার পায়ে পড়ছি, আমরা কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করিনি। দাদা, আমরা এর মেয়ের ব্যাপারে কিচ্ছু জানি না। ভীমা ভীমা অন্য কাউকে দেখেছে আর আমাদের দোষ দিচ্ছে। দাদা, আমি আপনার চাকর, মিথ্যে কথা বলবো না, কথা দিচ্ছি দাদা, কিচ্ছু করিনি, আমরা কিচ্ছু করিনি। জগদীশ, ভীমরায়ের চোখ মিথ্যে বলতে পারে, কিন্তু আমার এই লোকেরা আমাকে কখনো মিথ্যে বলবে না। যাও, অন্য কোথাও কি খোঁজো, যাও 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 বাবু। যাও, চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবু, যাও আমার চলো, মেয়ে। বললাম না অন্য কোথাও খোঁজো, চলো চলো চলো, যাও 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 বাবু, যাও। জগদীশ, তুমি বব্বন রায়ের দিকে আঙুল তুলছো? না না সাহেব, জগতাপ আর লন্ডের দিকে। আরে ব্যাপারটা তো একই। তুমি বব্বন রাওকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো। বব্বন রাও গ্রামের প্রধান ছিলেন, উনি তোমাকে কাজ দিয়েছিলেন। আমি কাজটা ছেড়ে দিয়েছি সাহেব, আর তাই হয়তো এই ভীমরাও নিজের চোখে দেখেছে সাহেব, জগতাপ আর লন্ডেকে আমার বিদ্যাকে তুলে নিয়ে যেতে। হ্যাঁ সাহেব, আমার চোখের সামনে তুলে নিয়ে গেছে ওই মেয়েটাকে। তুমি ঠিক জানো ওটা বিদ্যায় ছিল? আরে অন্য কোনো মেয়েও তো হতে পারে। আরে উঠতি বয়সে সমস্ত মেয়েরা প্রায় একই রকমের দেখতে। আর এই জগদীশ ওকে কলেজে পাঠাচ্ছিল। এখন কে জানে
কোনো ছেলের সাথে সিনেমার নায়িকা হয়ে গেছে? না 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 সাহেব, এমন কথা বলবেন না সাহেব। আমার বিদ্যা এরকম মেয়ে না। আমি ঠিকই দেখেছিলাম, ওরা বিদ্যা মাকেই তুলে নিয়ে গেছিল। চলো ভাই, এবার এসব এসব কান্নাকাটি থামাও। জগদীশ, সাহেব, বিদ্যা খুব ভালো মেয়ে সাহেব, আপনি বাঁচালে হয়তো বেঁচে যাবে সাহেব। আমরা জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে সাহেব, এবার তোমরা বাড়ি যাও। চল। স্যার, পুরো বাড়ি খোঁজ করেছি কিন্তু কোথাও পাইনি। কি ব্যাপার ইন্সপেক্টর, পাগল হয়ে গেছো? গায়ের লোকেদের কথা শুনে কিভাবে বিশ্বাস করলে যে মেয়েটাকে আমরা তুলে এনেছি? ভীমরাও এদের দুজনকে দেখেছে বিদ্যাকে তোলার সময়। এই ভীমরাওটা কে? মহাত্মা গান্ধী না হরিশ্চন্দ্র? ওকে আমাদেরকে আঙুল তুলছ? যাও অন্য কোথাও খোঁজো। ভুল হয়ে গেছে দাদা। দ্বিতীয়বার যেন না হয়, হ্যাঁ? না হলে পার্টিকে বলে ট্রান্সফার করিয়ে দেবো গড় চিরুনি। ওখানে নকশালবাড়িদের সাথে লড়াই করতে হবে, বুঝেছ? সাহেব, রাওয়ের পেছনে লাগলে বিপদ হতে পারে। ও প্রধান ছিল, এখন রুলিং পার্টির মেম্বার। একজন কমপ্লেন করেছে, অ্যাকশন তো নিতেই হবে, তাই না? লন্ডে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই ভীমরাওটা একটু বেশি দেখছে আর বেশি বলছে। দাদা, তুমি টেনশন করো না, আমি এই ভীমা নামের পোকাটাকে পিষে ফেলবো। নিজের মেয়েকে ছেলে বানাতে গেছিলে, ফলটা দেখলে তো। এতে আমার কোনো দোষ নেই, না দোষ আমার মেয়ের। তবে আমি বিদ্যাকে খুঁজে বার করবই, আর আইন ওদের সাজা দেবে। আসুন। বিদ্যার কি শরীর খারাপ? 2 দিন হলো আসছে না আমার কেশবকে পড়াতে। 2 দিন ধরে আমাদের মেয়ে নিরুদ্দেশ হয়ে আছে। কি হয়েছে আমাদের বিদ্যার? ইন্সপেক্টর স্যার ছুটিতে আছেন। তাহলে তাহলে কি? আমার কেস কে দেখবে তাহলে? আরে কিসের কেস? আমার মেয়েকে অপহরণ করা হয়েছে, 4 দিন হয়ে গেল। দেখ, আমরা ওনার বাংলোয় গেছিলাম, আমরা খোঁজ করেছি, সেখানে তোর মেয়েকে পাইনি। আর তোর ওই বন্ধুটা কি নাম যেন? ভীমরাও। এখানে এসে চেঁচাচ্ছিল তো, ও তো দেখেছিল বব্বন রাওয়ের লোকেদের তোর মেয়েকে তুলে নিয়ে যেতে। কি এখনো পাল্টি খেয়ে গেছে, এখন বলছে কিছুই দেখেনি। হাত জোর করছে সাহেব, কিছু তো করুন। আরে এসে যাবে, তুই যা যা, এসে যাবে। কি করে আসবে? যদি আপনারা না খোঁজেন কি করে আসবে ও? চেঁচাবি না, না হলে নিজের মেয়েকে অপহরণ করার অপরাধে চালান করে দেবো ভেতরে। ভুল হয়ে গেছে সাহেব। সাহেব, 4 দিন হয়ে গেছে, বিদ্যার কোনো খবর নেই। কোথায় আছে? যতক্ষণ আমাকে মারছিল আমি চুপ করেছিলাম, কিন্তু যখন আমার স্ত্রীকে নিয়ে ভয় দেখালো তখন আমি ভয় পেয়ে গেলাম। কি ধমকি? বলল যে তোর বউয়ের সেই হাল করব যা জগদীশের মেয়ে বিদ্যার সঙ্গে করেছি। ওরা আমার মেয়ের সঙ্গে কি করছে? তুই খুব বড় ভুল করেছিস দেনা শোধ করে। যদি সারা জীবন সুদ দিয়ে যেতিস তাহলে এই অবস্থা হতো না। আরে সারা জীবন বাবুর গোলামি যদি করতিস তাহলে কমপক্ষে তোর মেয়ে তো সুরক্ষিত থাকতো। তার উপরে তুই চাকরিও ছেড়ে দিলি। জগদীশের 17 বছরের মেয়ে বিদ্যা 7 দিন ধরে নিখোঁজ ছিল,
কেউ জানতো না এই নাবালিকা মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে না নেই। এবার মেয়েটাকে ছেড়ে দাও না। মেয়েটাকে? আমাদের সোনালির বয়সী হবে। দেখো তুমি এসব কি করছো ওর সাথে। নিজের মুখ বন্ধ রাখো। যদি আজ এক্ষুনি ওকে না ছাড়ো না, তাহলে আমি নিজে এসপি সাহেবকে গিয়ে বলে দেবো। তোকে তো হ্যাঁ, তুমি আমার সাথে যা খুশি করো, কিন্তু আজ মেয়েটা নিজের বাড়ি ফেরা চাই। না হলে তুই এসপির কাছে যাবি না? হ্যাঁ যাব। যাবি? যাব। যাবি শালি, হ্যাঁ, যাবি যাবো। যাবি যাবো। যাবে শালি, এসপির কাছে যাবি, যাবো। এসপির কাছে যাচ্ছিস শালি। যাব। বিদ্যা, বাবা, বিদ্যা, সবিতা, বিদ্যা, কি হলো? বাবা, ভেতরে মা। আয় করে। বিদ্যা, বিদ্যা, বিদ্যা মা, এক গাল খেয়ে নে মা। বিদ্যা, তুই তো আমার সাহসী বিয়ে, তাই না শোনা? হ্যাঁ, বল না কি হয়েছিল? তুই তুই কোথায় ছিলি? তোর এই চুপ করে থাকাটা আমাকে মেরে ফেলবে। দেখ, তোর বাবা উঁচু মহলে গিয়ে চিৎকার করবে, কাউকে ছাড়বো না। তুই শুধু একবার বল, যারা তোকে তুলে নিয়ে চলে গিয়েছিল তাদের মধ্যে জগদাপা লন্ডে ছিল না, কেউ ছিল না। কিছু হয়নি আমার মেয়ের সাথে, কিছু হয়নি। সবিতা চুপ। হ্যাঁ চুপ, তুমি চুপ, আমি চুপ, ও চুপ, সবাই চুপ। চুপচাপ আমরা সবাই এখান থেকে চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না, সেখানে নতুন করে আবার জীবন শুরু করব। কিন্তু মাথা নিচু করে, হ্যাঁ মাথা নিচু করে। অনেক দেখেছি, তোমাদের বাপ বেটির বাহাদুরি অনেক হয়েছে, আর না, বুঝেছ? 7 দিন 7 রাত বিদ্যা তার নিজের বাড়িতে ছিল না। বব্বন রাও আর তার গুন্ডাদের কয়েদে ছিল। ওর কথা হারিয়ে গিয়েছিল, মুখে কোনো ভাষা ছিল না। ওকে করা সব প্রশ্নের উত্তরে ও নীরব ছিল। অবশেষে সেই বিকেলেই বিদ্যা নিজের জবাব দিল। সবার আগে ওর কলেজ বন্ধ করো, আর ওর জন্য ছেলে খোঁজা শুরু করো। আগামী পুজোর আগে ওর বিয়ে দিয়ে দিতে হবে। শুনতে পাচ্ছ? এটা শুধু তোমার জন্য হয়েছে, শুধু তোমার জন্য। গ্রামের অন্য কোনো মেয়ের সাথে এমন হয়নি। কেন? কারণ ওদের বাবা ওদের পড়াশোনা করিয়ে ওদের ঝাঁসির রানী বানাতে চায়নি। ও কিছু বলবে না। আমি একজন মহিলা আর একজন মাও, আমি বুঝতে পারছি ওর সাথে কি কি হয়েছে। বিদ্যা, বিদ্যা, বিদ্যা,
99% পুড়ে গেছে আপনার মেয়ে, লাখের মধ্যে একজন বাঁচে। 1 কোটিতে 1 ডাক্তারবাবু, আমার একমাত্র মেয়ে, বাঁচান ডাক্তারবাবু। চেষ্টা করব, কিন্তু কোনো আশা রাখবেন না। সিস্টার, ইয়েস ডক্টর, পুলিশকে ইনফর্ম করেছো? করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। গুড। এ কি করে পড়লো? এখন কেন জিজ্ঞেস করছেন সাহেব? আপনারা তো ওকে পড়ার জন্য ছেড়ে দিয়েছিলেন ওখানে, তাই না? যা কিছু হয়েছে পরিষ্কার করে বলো। এভাবে রাগ করলে কিছু হবে না তো। আমাদের সাথে যা হয়েছে আমাকে বলো, আমরা অ্যাকশন নেব। যখন নেবার ছিল তখন তো নেননি। এবার আমরা শুধু এসপি সাহেবের সামনেই বয়ান দেব। কি হয়েছে, কি করে হয়েছে, আর কে কে এতে যুক্ত ছিল, সব এসপি সাহেবের সামনেই বলবো। স্যার, 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 সামান্য ব্যাপার, ছোট ব্যাপার। গ্রামের লোকেরা খামোখা আপনার সাথে দেখা করতে চায়, আপনাকে কষ্ট করতে হবে না স্যার। ইন্সপেক্টর কাদির, আপনি যদি একটু কষ্ট করতেন তাহলে একজন বাপকে 17 বছরের মেয়েকে খুঁজতে আপনার পায়ে ধরতে হতো না। হয়তো ভুলে যাচ্ছেন আমরা সরকারের জামাই নয়, সরকারের চাকর। চাপ দিতে পারতেন বব্বন রাওকে। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ইনকোয়ারির জন্য পুরোপুরি তৈরি থাকবেন, কারণ আমি নিজে ওই মেয়েটার সঙ্গে কথা বলবো যে কি হয়েছিল ওর সাথে। চলো চলো। বিদ্যা, আমি এসপি অজয় বর্মা, তোমাকে সাহায্য করতে এসেছি। প্লিজ আমাকে বলো তোমার সাথে কি কি হয়েছিল। দাদা, আমাকে এখানে কেন এনেছো? আমি কি ভুল করেছি দাদা? দাদা, আমাকে ছেড়ে দাও না দাদা। প্রধান কাকা, ওদেরকে বলুন না আমাকে বাড়ি ছেড়ে দিতে, আমি বাড়ি যাব। দিয়ে আসবো বিদ্যা, তোকে বাড়িতে দিয়ে আসবো। কিন্তু তার আগে শোনা, তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যে কি? তুই পড়াশোনা করেছিস, নিজের বাপকে হিসাব শিখিয়েছিস, তাই সব দেনা মিটে গেল। হ্যাঁ, মিটে গেল তো? কিন্তু এটা তো ভালো কথা না? হ্যাঁ শোনা, খুব খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু তোর জন্য গোটা সমাজের সামনে আমি বিবস্ত্র হয়ে গেছি, বিবস্ত্র। কাকা, আপনি এটা কি বলছেন? লন্ডা জগা, তোরা ওকে বোঝা। বিদ্যা জানে না যে বিবস্ত্র হওয়া মানে কি। হ্যাঁ কাকা, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। ছেড়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো তোকে আমি। এগুলো চাই। বাড়ি যাবি না তুই? একটা ছোট কাজ করে দিতে হবে তোকে। একটা বয়ান লিখে দিতে হবে। যদি তুই লিখিস তাহলেই জামা কাপড়গুলো পাবি আর বাড়িও যেতে পারবি তুই। হ্যাঁ, লিখবি তো? আমি নিজের ইচ্ছায় বব্বন রাওয়ের বাড়িতে গিয়েছিলাম। বব্বন রাও আমাকে বলল, মা বাড়ি ফিরে যা। কিন্তু আমি আমার মার বাবার ওপর খুব বিরক্ত ছিলাম। লেখ,
বব্বন রাওর বাড়িতে আমি খুব ভালোবাসা পেয়েছি, কোনো অসভ্যতা হয়নি, কোনো খারাপ ব্যাপার করেননি উনি আমার সাথে। আমি যেমন গিয়েছিলাম তেমনি ফিরে এসেছি। বিদ্যা, এই পড়াশোনা শিখেছিস তো? সাইন কে করবে? হ্যাঁ, তোর বাপ? নে সাইন কর। তোমরা চোখ, কান আর মাথা খোলা রেখে ভালো করে শুনে নাও। 24 ঘন্টার ভেতরে আমার এফআইআর লঞ্চ চাই। বব্বন রাও, জগতাব, লন্ডে 3 জনকে লকআপে চাই, আর 3 দিনের মধ্যে চার্জশিট ফাইল হওয়া চাই। তোমাদের দুজনের স্টেটমেন্টও চাই আমি, যে এই কেসে তোমরা কি কি অ্যাকশন নিয়েছো। আসলে তোমরা কোনো অ্যাকশন নাওইনি, সেটা কেন নাওনি? যদি স্টেটমেন্ট ঠিক না হয় তোমরা সাসপেন্ড হবে, ধরেই নিও। স্যার জিজ্ঞেস কি করছো? আমি বলছি তো, মেয়েটাকে আমি তুলেছিলাম, কিন্তু কিছুই করিনি। লন্ডিয়া, এইটা হলো মেয়েটার স্টেটমেন্ট, এটা জেরক্স কপি, অরিজিনালটা আমার লকারে আছে। যে লজে তুমি মেয়েটাকে রেখেছিলে সেই লজের মালিকের স্টেটমেন্ট আছে আমার কাছে। মেয়েটার চিৎকার সবাই শুনেছিল। আরে মেয়েটা ফুর্তি করছিল, নিজে এসেছিল আর নিজে গেছে। বিশ্বাস না হলে ডাকো মেয়েটাকে আমাদের সামনে, আমার সামনে বলতে বলো, তাহলে মেনে নেবো। হ্যাঁ হাবিলদার, 3 জনকে লকআপে ঢোকাও। এ কালি, তোর বাঁচা মুশকিল করে দেবো আমি। আমাকে বলা হয়েছে তোমাদের অ্যারেস্ট ওয়ারেন্ট না লিখতে, শুধু এফআইআর লিখতে। এর মানেটা কি তুমি বুঝতে পারছো? মেয়েটা মরতে চলেছে, প্রার্থনা করো যেন বেঁচে যায়। আমার বেটা, অক্সিজেন তাড়াতাড়ি করো, সময় নেই, তাড়াতাড়ি। কি হলো সাহেব? আমার বিদ্যমা এরকম চুপ করে আছে কেন? ও ঠিক আছে তো? আমি তো তোমাকে বলেইছিলাম 99% পড়ে গেছে তোমার মেয়ে, আর ও কোনোদিনই উঠবে না। জগদীশ, আই এম রিয়েলি সরি। হতে পারে না এটা। আমি ওকে ডাকছি, আমার ডাক শুনে ও সবসময় ওঠে। এই, আমার ডাক শুনে ওঠে না, আমার ডাক শুনে ওঠে না। তো বল না ওকে। আমি ডাকছি। বিদ্যাকে তোলো, যাও যাও, ওকে তোলো। বিদ্যা, 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 জগদীশ, কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? এই জগদীশ, কি করছিস? কি করছিস? এমন কিছুই হলো না, এসব তো সিনেমার গল্পে হয়, বাস্তবটা হলো। জয় হিন্দ ম্যাডাম, জয় হিন্দ। কি ম্যাডাম, আপনি তো আমাকে ভুলে গেছেন? 7 দিন থেকে লকআপে পড়ছি। দেখুন ম্যাডাম, ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি বলি না। অপোজিশন লিডার বামন রাও আমনকর দেখা করতে এসেছিলেন, দিল্লির অফার দিয়েছেন আমাকে। না না, আমি হ্যাঁও বলিনি নাও বলিনি, কিন্তু
কাল কাল বামন রাও বাবু আবার দেখা করতে আসছেন। মেয়েটা তো বেঁচে নেই, ফাইলটা আরামসে বন্ধ হতে পারে। রাখছি। জয় হিন্দ ম্যাডাম, জয় হিন্দ। আরে বাহ এসপি সাহেব, আমাদের প্রাইভেট কথা শুনছো লুকিয়ে লুকিয়ে? আপনি আর আমি দুজনেই পাবলিকের সেবক, এখানে প্রাইভেট কি আছে? মেয়েটা মরে গেছে, ও শেষকৃত্য হয়ে গেছে, তেমনি ওই কেসটাও পুড়িয়ে ফেলো না, নিজেদের মধ্যে মিটিয়ে নেব। কাল আপনিও মর্গে থাকতে পারেন বরফের চাঁইয়ের ওপর, তারপর আপনাকেও পুড়িয়ে দেব, শেষকৃত্যও করে দেব। ধমক দিচ্ছ আমাকে? যত মাস তুমি এই খাকি পরছো না, তত বছর আমি এই খাদি পরছি। এমন জায়গায় ট্রান্সফার করিয়ে দেব না, মাছি মারবে বসে বসে। কিন্তু আমার মতো পাগল আপনি পেয়েই থাকবেন, আর তার মধ্যে কোনো একজন ট্রান্সফার নিতে চাইবে না, আর এই মোবাইল ফোন অন্য কোথাও ঢুকিয়ে দেবে, আর আপনি আইনের দোরগোড়ায় ছটফট করে মরে যাবেন। যত খুশি ফোন করার করে নিন, আমি এখান থেকে আপনাকে কোনোভাবেই বেরোতে দেব না। আর তাছাড়া বাবা, মায়ের তো ছেলে চাই না, যাতে তোমাদের বুড়ো বয়সে দেখতে পারে। আমি আর খেতে পারছি না সবিতা। আমরা অন্য কোথাও গিয়ে থাকি, এখানে থাকলে তখন বিদ্যার কথা মনে পড়বে। পৃথিবীতে কি এমন কোন জায়গা আছে যেখানে আমাদের বিদ্যার কথা মনে পড়বে না? খুব মনে পড়ছে বিদ্যা, বিদ্যা। আর তাছাড়া বাবা, মায়ের তো ছেলে চাই না, যাতে তোমাদের বুড়ো বয়সে দেখতে পারে। পুরো সম্ভাবনা আছে যে বব্বন রাও শুধু ছাড়া পাবে না, হয়তো অ্যাসেম্বলি বা পার্লামেন্টে জনপ্রতিনিধিত্বও করবে। স্বাধীনতা দিবসে এমন হতাশাজনক কেসের কথা আপনাদের কাছে বলা আমরা জরুরি মনে করেছি, কারণ যাতে সব শহুরে ভারতবাসী বুঝতে পারি, জানতে পারি আমাদের অনেক বড় গ্রামীণ ভারত নিরক্ষরতা আর শোষণের জাতাকলে পিষে যেতে বসেছে। সে আজও স্বাধীনতার জন্য অপেক্ষা করে চলেছে। যতক্ষণ না গ্রামীণ ভারত ন্যায় পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেরা ভারত মহান কি করে বলতে পারি। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ একটু অবশ্যই ভাববেন, বিদ্যা আমাদের সবার মেয়ে ছিল। জয় হিন্দ।